না, তুমি যাবে না। যেখানে মেয়ের বিয়েই মানিনি সেখানে মেয়ে জামাই বাড়ি বলে কিচ্ছু নেই। ওটা আমার শত্রুর বাড়ি। ওরা ইচ্ছে করে আমার মেয়েটাকে ফাঁসিয়েছে যাতে আমি ওদের কাছে নত থাকি। আশ্চর্য! নত থাকার প্রশ্ন এলো কোথা থেকে? আর থাকবেই বা কেন? আর ওদের সাথে আপনার রাজনীতিভাবে বিরোধিতা, তাই বলে সেটা ব্যক্তিগত পর্যায়ে কেন নেবেন? ওরা কি কখনো আপনাকে ব্যক্তিগত বা পারিবারিকভাবে আঘাত বা অপমান করেছে? তাহলে কিসের শত্রুতা? জনগণ যাকে বেশি ভোট দেবে সেই হবে, এতে শত্রুতার কি আছে? না, নেই ব্যক্তিগত শত্রুতা। তো তাই বলে কি এই বিয়ে মেনে নেব আমি? হতাশ হলো পিপাসা, চিন্তিত কণ্ঠে বলল, কেন মানবেন না? ছেলেটা কি খারাপ? ও কি চরিত্রহীন? এর আগে আশীর্বাদে কোনো মেয়েকে নিয়ে কি কিছু রটেছিল? নাকি খুন ডাকাতি করছে? কেন জামাই হিসেবে মানবেন না? কারণ ছেলে রাজনীতি করে, এটা আমার পছন্দ নয়। তাছাড়া বেকার, ভাইয়ের রাজনীতির পেছনে সারাদিন ঘুরতে থাকে, কোনো কাজ কাম নাই। চমকালো পিপাসা, আশ্চর্যের সুরে বলল, আরে আশ্চর্য তো! রাজনীতি করে বলে ছেলে আপনার অপছন্দ? কই, শোভামও তো টুকটাক রাজনীতি করে। আপনি নিজেই তো রাজনীতির মধ্যে ডুবে বসে আছেন, তাই বলে আপনাকে বা আপনার ছেলেকে কোনো মেয়ের বাপ তার মেয়ের বিয়ে দেবে না? রাজনীতি যদি খারাপ হয় তাহলে আপনি ছাড়ছেন না কেন? আর বাকি রইল কাজকর্ম, না তো সেটা করে নেবে। সম্ভ্রান্ত পরিবারের ছেলে, শিক্ষিত, চাইলেই যে কোনো চাকরি নিতে পারবে। তারপরও এত অমত কেন? বলার জন্যে আর কিছু খুঁজে পেলেন না শামসুল। তিনি নিজেও জানেন পাভেল খুব একটা খারাপ ছেলে নয়, কিন্তু তারপরেও এটা মেনে নেওয়া অসম্ভব। তেজি সুরে ধমক দিয়ে বললেন, এই, তুমি এখন যাও তো, আমার ভালো লাগছে না এসব শুনতে। চিৎকার করে উঠল পিপাসা, বলল, আমারও তো ভালো লাগছে না। আমার মেয়েটা সারাক্ষণ পেটের ব্যথায় কাতরাচ্ছে, কিছু খেতে পারছে না, মিনিটে মিনিটে বমি করছে, বিছানার মাঝখানে গুটিসুটি পাকিয়ে শুয়ে থাকে। আমি আমার মেয়ের কাছে যাব, ওর সাথে সকালেই কথা হয়েছে। কাল সকাল হওয়ার আগে আমি শিকদার বাড়িতে থাকব। মেয়েকে আনবেন না, ভালো কথা, কিন্তু আমি নিজে মেয়ে জামাই বাড়িতে গিয়ে উঠব যতক্ষণ না পর্যন্ত বাচ্চা হয়। হা হয়ে তাকিয়ে রইলেন শামসুল। স্ত্রীর এই তেজ দেখে ভীষণই অবাক হয়েছেন তিনি। ক্রোধ মিশ্রিত কণ্ঠে বললেন, যাও, তবে ও বাড়িতে গেলে আর আমার সাথে কথা বলবে না, মনে থাকবে? চমকে গেল পিপাসা। পরক্ষণেই পূর্বের মতো তেজ বহাল রাখলো, বলল, স্বামীও আমার, মেয়েও আমার। কথা বললে সবার সাথেই বলবো, দেখি কে আটকায়। এরপর থমথমে পায়ে নিচে চলে গেল। কোনো দিকে না তাকিয়ে সোজা স্পর্শীর রুমের দিকে গেল। শুয়েছিল সে, মাকে দেখতেই উঠে বসলো, মাথা চেপে ধরে বলল, কিছু বলবে? হ্যাঁ, কিন্তু তোর আবার কি হলো? জানি না, মাথাটা ধরেছে খুব, ঘুমাবো। কিছু বললে তাড়াতাড়ি বলো। পিপাসা উঠে নিজের রুমে গেল। ওষুধের পাতা নিয়ে আবারও স্পর্শীর কাছে এলো, দুটো প্যারাসিটামল হাতে ধরিয়ে দিয়ে বলল, দুটোই খাবি, এরপর একটু ঘুমা, ঠিক হয়ে যাবে। স্পর্শী ওষুধ দুটো হাতে নিল, বলল, কিছু বলতে চেয়েছিলে? আমি কালকে আশির কাছে যাচ্ছি, ওখানেই থাকবো। আমার মেয়েটা খুবই অসুস্থ। চমকালো স্পর্শী, ভ্রু কুচকে বলল, আর আব্বু যেতে দিল? না বলছি, কিন্তু রাজি হয়নি। তাতে আমার কি? আমার মেয়েকে আমি দেখতে যাব না? তুই জানিস মেয়েটা নাকি কাল থেকে পেটে ব্যথায় কাতরাচ্ছে, কিছু খেতে পারছে না, বমি করছে, বিছানার মাঝখানে গুটিসুটি মেরে শুয়ে থাকে, কাউকে চেনে না, জানে না, অচেনা জায়গা, কি করছে কে জানে। বলেই কান্না করে দিল। স্পর্শীর ভেতরটা কেমন ওলট পালট হয়ে যাচ্ছে। বুকের বাপাস থেকে সূক্ষ্ম এক চিনচিনে ব্যথা অনুভব করলো। চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মায়ের উদ্দেশ্যে শান্ত গলায় বলল,
জানালাটা বন্ধ করে দাও, আলো আসছে ভীষণ। একটু থেমে, আর হ্যাঁ, কাল আমিও যাব তোমার সাথে। বিরক্তিকর আধুনিক যন্ত্রটি পরপর দুবার বাজলো, অথচ দরজা খোলার কোনো নাম নেই। কেউই আসছে না সদর দরজা খুলতে। আশ্চর্য, এই ছুটির দিনেও সাত সকালে কে এলো আবার বিরক্ত করতে? নিশ্চয়ই রাজনৈতিক ছেলেপেলে হতেই পারে। আলগোছে পা গুছিয়ে সোফায় বসলো প্রেমা। রিমোট দিয়ে টিভিটা অফ করে সেখানেই বসে রইল। না, কারো আসার নাম নেই। হুট করেই শোনা গেল ঝাঝালো আওয়াজ, যেটার উৎপত্তি স্থল আপাতত রান্নাঘরে। মা চিৎকার করে তার উদ্দেশ্যে বলছে, এই বেলের শব্দ কি তোর কানে যাচ্ছে না? দরজা খোল। ধ্যাত, বিরক্ত হয়ে সোফা থেকে উঠে বসলো। ওড়নাটা সুন্দর করে গায়ে জড়িয়ে পা দমাতে দমাতে দরজার দিকে গেল। সিটকিনি খুলে কপাটটা মেলতেই চোখ দুটো ছানা পড়া হয়ে গেল। মুখে নেই কোনো শব্দ। অবাকের সর্বাচ্চে পৌঁছে কিছুক্ষণ ভ্যাবলার মতো তাকিয়ে রইল। এই মুহূর্তে যে এই মানুষ দুটোকে তাদের বাড়ির আশেপাশেও কখনো দেখবে, সেটা ভাবনার অতীত। নিজেকে হুঁশে ফিরিয়ে ঠোঁট এলিয়ে অনুগ্রহ সূচক হাসল। মুহূর্তেই গালের মাঝখানটাতে চমৎকার এক টোল পড়ল। হাসিটা নজর এড়ালো না স্পর্শীর। তারাও সামান্য হাসল। প্রেমা সম্মানের সহিত মাথা হেলিয়ে বলল, আসুন না, ভেতরে আসুন। এরপর সোফার কাছে যেতেই পুনরায় ইশারা করে বলল, এখানে বসুন, আমি সবাইকে ডাকছি। কিন্তু ডাকার আর সুযোগ পেল না সে। এর মধ্যেই পুনরায় এক প্রশ্ন চলে আসলো তার উদ্দেশ্যে। এবারেও মাই প্রশ্ন ছুঁড়েছে। পানি পড়ার শব্দ স্পষ্ট পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই কিছু ধোয়া মোছা করছে। প্রেমা চিৎকার করলো না, আলতো পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। মায়ের কাছাকাছি গিয়ে চাপা স্বরে বলল, আম্মু, সর্দার বাড়ি থেকে লোক আসছে, ভাবির মার বড় বোন। চমকে তাকালো পিয়াসা। নুইয়ে নুইয়ে কাজ করা বাঁকা মেরুদণ্ডটাকে মুহূর্তেই টনটন করে সোজা করে ফেলল। দ্রুত ভেজা হাত মুছলো আঁচলে। ওপাশে মাংস ধুতে থাকা কাজের মধ্যবয়স্কা মহিলাকে ডেকে চাপা স্বরে বলল, ভাবি, আপাতত এসব রাখেন, আপনি একটু তাড়াতাড়ি লুডুস আর চা চুলায় বসান। প্রেমা, তুই ফল কাট, আমি আসছি। এরপর ত্রস্ত পায়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। চমৎকারভাবে হেসে বললেন, আরে বিয়ান যে, কেমন আছেন? আপনি যে আসবেন সেটা আমাকে আর সে এখন পর্যন্ত জানায়নি। কি একটা অবস্থা বলুন তো। পিপাসার অস্বস্তি লাগছে ভীষণ। ভদ্রতা সূচক হেসে বলল, আরে না, ও নিজেই জানতো না আমি আসব। একটু থেমে, আপনারা সবাই ভালো আছেন তো? জি, এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। সামনে নাতি নাতনি আসবে, আমার আর সুখের কমতি কি। দাঁড়ান, আমি আরশিকে ডেকে দিচ্ছি। কথাটুকু শেষ করে একটুও সময় ব্যয় করলো না, বরঞ্চ কণ্ঠে জোর এনে দোতলার দিকে তাকিয়ে আরশিকে ডাকলো, এ আসি, নিচে আসো তাড়াতাড়ি, দেখে যাও কে আসছে। তোমার বোন আর মা আসছে। থমকে গেল আরশি। কথাগুলো শ্রবণ হতেই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। একটু আগেই বমি করেছে। এরপর কোনো মতে বিশ্রাম নিচ্ছিল পাভেল নিজেই পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। মা বোনের কথা শুনতেই বিছানা থেকে লাফিয়ে নামলো। সমস্ত অসুস্থতাকে জলাঞ্জলি দিয়ে ছুটলো এক তলার দিকে। পাভেল নিজেও অবাক। হুট করে এ বাড়িতে আসার কোনো গুরুত্বপূর্ণ কারণ খুঁজে পাচ্ছে না। জোর পায়ে সেও নেমে গেল পিছু পিছু। এটা যে শ্বশুর বাড়ি অথবা আরশি যে প্রেগনেন্ট, এটা যেন মাথা থেকেই গায়েব হয়ে গেছে। উত্তাল গতিতে ছুটে এসে হামলে পড়ল মায়ের বুকে। চুপটি করে রইল অনেকক্ষণ। পিপাসা সামলাতে পারল না, কেঁদে দিল। বেশ অনেকক্ষণ ওভাবে জড়িয়ে রাখার পর ফোপাতে ফোপাতে মাথা তুলল। বোনের দিকে তাকিয়েও আবার মাথা নিচু করল। স্পর্শী এখনো আরশির পেটের দিকে তাকিয়ে আছে। তার মনে প্রশ্নের পর প্রশ্ন, আর এসব যেই সেই প্রশ্ন না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যেমন এইটুকু পেট, এর মধ্যে নাকি আরো একটা মানুষ, কি আশ্চর্য! তাছাড়া বাচ্চা হওয়ার পর এই মেয়ে সামলাবে কি করে? ভাবতেই পুরনো এক মজার কাহিনী মনে পড়ল।
ঘটনাটা সাভারে থাকাকালীন মা বাড়িতে সুজি আর দুধের গুঁড়োর প্যাকেট রাখতেই পারতো না আরশির কারণে। কেননা সে লুকিয়ে লুকিয়ে সুজি, দুধের গুঁড়া আর চিনি মিলিয়ে রান্না করে বাচ্চাদের মতন খেত। হাসি পেল স্পর্শীর। এই মেয়ের বাচ্চা কি আদেও সুজি বা গুঁড়ো দুধ খেয়ে বাঁচতে পারবে? যদি বাচ্চাকে খাওয়ানোর নাম করে আরশি নিজেই খেয়ে নেয় তাহলে? এ কি, তুমি হাসছো কেন? আরশির কথায় চমকে বাস্তবে ফিরল স্পর্শী। আশেপাশে পর্যবেক্ষণ করে বলল, তোর জামাইকে ডাক। পেটের মধ্যে মোচড় দিয়ে উঠল পাভেলের। আপনা আপনি ডান হাতটা গালের উপর চলে গেল। চোখ মুখ বিকৃত করে মনে মনে বলল, এ কি, আমাকে ডাকছে কেন? আমাকে দিয়ে কি দরকার? যদি থাপ্পড় টাপড় মারে তাহলে মান সম্মান কি আদৌ থাকবে? পরক্ষণেই নিজেকে বুঝ দিল। মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল, না না না, আমি যথেষ্ট দূরত্ব নিয়ে দাঁড়াবো। এই মেয়ের হাতের নাগালে দাঁড়ানো মানে 12 নম্বর সতর্ক সংকেত। পাভেল এগিয়ে গিয়ে মায়ের পেছনে দাঁড়ালো। মিনমিনে কণ্ঠে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিল পিপাসা। সাথে সাথেই গলা পরিষ্কার করে নিল স্পর্শী। কণ্ঠে গম্ভীরতা এনে বলল, আমরা আরশিকে নিয়ে যাচ্ছি। পিলে চমকে উঠল পাভেলের। চোখ দুটো ছানা বড়া হয়ে গেল মুহূর্তেই। আরশির দিকে তাকিয়ে স্পর্শীর কথাটুকু আর সম্পূর্ণ করতে দিল না। বলল, আরে আজব, আমার বউ আপনি কেন নিয়ে যাবেন? ভ্রু কুচকে এক দৃষ্টিতে তাকালো স্পর্শী। পাভেল এক কদম পিছু হটে দাঁড়ালো। এক মুহূর্তে এসে একদম বিপদ সীমানার বাইরে। স্পর্শী কণ্ঠে কাঠিন্যতা এনে প্রশ্ন ছুড়ে মারল। বলল, কেন? তোমার সাথে বিয়ে হয়েছে দেখে আমার বোন বাড়ি যেতে পারবে না? ও ওর মা বোনের কাছে কিছুদিন থাকতে পারবে না? সামান্য ঘাবড়ালো পিয়াসা। এই মেয়ের রাগ গতবারই আন্দাজ করে ফেলেছে সে। সবকিছু সামলাতে আলতো হেসে বলল, আরে না না, যেতে পারবে না কেন? অবশ্যই যাবে। এ পর্যায়ে পিয়াসার দিকে তাকালো স্পর্শী। শান্ত কণ্ঠে বিনয়ের সাথে বলল, দেখুন আন্টি, ওর বয়স কম, আবেগের বশে তখন পালিয়ে আসলেও প্রতিনিয়ত আমাদের কাছে থাকার জন্য ছটফট করছে। এর মধ্যে আবার অসুস্থ হলো, খেতে পারছে না, ঘুমোতে পারছে না, বমি করছে, পেটে ব্যথা হচ্ছে। ও ভীষণই অবুঝ, সবটা সামলাতে পারবে না। কিছুদিন আমাদের কাছে থাকুক। রিসেন্ট সে সমস্যাগুলো, এগুলো তো আর পুরো সময় থাকবে না। এখন কটা দিন মায়ের কাছে থাকুক, একটু সুস্থ হলে আবার না হয় আসবে। মাথা চুলকালো পাভেল। কি একটা অবস্থা! তাকে কেউ দামই দিচ্ছে না। একা মেয়েকে নিয়ে যাবে তাদের আপ্যায়নের জন্য, অথচ জামাই যেন নর্দমার কীট। তাকে একবার সাধলও না, মুখ ফসকে বলেই ফেলল, শুধু কি মেয়ে নেবেন? মেয়ে জামাই নেবেন না? চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী। গম্ভীর কণ্ঠে বলল, মেয়ে জামাই হিসেবে জামাই আদর পাওয়ার মতো কোনো পরিস্থিতি কি রেখেছেন আপনারা? অবস্থা স্বাভাবিক হলে পরেও যাওয়া যাবে। এরই মধ্যে নাস্তা চলে এলো। প্রেমা, পিয়াসা আর মহিলা মিলে স্পর্শীদের নাস্তা দিচ্ছে। লজ্জায় হাঁসফাঁস করতে লাগলেন পিপাসা। গতবার সেধে সেধে তাদের কাছে যাওয়ার পর আদর আপ্যায়ন তো দূর, বরং অপমান করে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে কোন মুখে এই নাস্তা মুখে দিবেন তিনি, কিন্তু প্রকাশ করলেন না। সামান্য একটু মিষ্টি মুখে নিয়ে তাদের সাথে কথা বলার আড্ডায় মেতে উঠলেন। এই দরজা খোল তাড়াতাড়ি। বিরক্ত হলো পরশ। দাঁতে দাঁত চেপে বিছানা থেকে উঠে বসলো। ঘুম কাটেনি এখনো। রাগ নিয়ে দরজা খুলতেই পাভেল হুড়মুড় করে ভেতরে ঢুকলো। সোজা এগিয়ে বিছানায় বসে পড়ল। গিজগিজ করতে করতে বলল, ঘুমা, তুই জন্মের মতো ঘুমা। ওইদিকে যে তোর বউ আমার বউকে নিয়ে যাচ্ছে সেদিক খেয়াল রাখার দরকার নেই? What the hell? সকাল সকাল কি খেয়েছিস? বিরক্ত করিস না, ঘুমোতে দে। বলেই পুনরায় বিছানায় উঠল। পাভেল জোর হাতে টেনে উঠালো। বলল, তুই পরে ঘুমা, আগে তোর ওই স্পর্শিয়াকে বল আশিকে নিলে আমাকেও নিতে হবে। এ পর্যায়ে হুঁশ ফিরল পরশের। ভ্রু কুচকে বলল, ওরছিকে নিয়ে যাচ্ছে মানে? কোত্থেকে নিয়ে যাচ্ছে? আর স্পর্শী বা কোথায়? মাথা নাড়িয়ে নিচের দিকে ইশারা করলো পাভেল। চমকে উঠল পরশ। অবিশ্বাসের জের ধরে বলল, হোয়াট? ও নিচে মানে? কখন এসছে? অনেকক্ষণ আগে, এক্ষুনি যাবে আশিকে নিয়ে।
এর আগে সারা শরীর গিজগিজ করে উঠল পরশের। পাভেলের গলা টিপে ধরে বিছানায় নুইয়ে ধরল। এরপর দ্রুত রুম থেকে নিচে উকি মারল। দাঁতে দাঁত চেপে ওয়াশরুমে যেতে যেতে বলল, হারামের বাচ্চা, তুই মাত্র জানাচ্ছিস আমাকে, তাও যাওয়ার সময়? তোকে তো বড় দেখছি আমি। আরশির ব্যাগপত্র গোছানো শেষ হয়েছে ইতিমধ্যেই। পিয়াসা বেগম ভীষণ রাগ করেছেন। তার ইচ্ছে কম হলেও দুপুরের খাবারটা খেয়ে যেতে হবে, কিন্তু স্পর্শীর সাথে পেরে ওঠেননি। আরশি চারদিকে তাকাচ্ছে আর পাভেলকে খুঁজছে, কিন্তু তার টিকিটাও দেখা যাচ্ছে না। একে একে ব্যাগপত্র নিয়ে ড্রয়িং রুমে হাজির হলো সবাই। এরই মধ্যে দোতলা থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ এলো, আরশিকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি? চমকে পেছনে তাকালো স্পর্শী। এরই মধ্যে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে দু ভাই। স্পর্শী অগোচরে হাসলো, এরপর পরশের উদ্দেশ্যে বলল, নতুন করে বিয়ে দিতে নিয়ে যাচ্ছি, আপনার ভাইকে পছন্দ হয়নি। চোখ দুটো বড় বড় করে তাকালো পাভেল, আর সে নিজেও খানিকটা চমকে গেছে। উপস্থিত সকলের এমন থমথমে অবস্থা দেখে হেসে দিল স্পর্শী। ভ্রু উঁচিয়ে বলল, ওহো বিআই সাহেব, আপনার বয়সটা শুধু 40 পেরিয়েছে, কিন্তু বুদ্ধি শুদ্ধি বাড়েনি। আমি মস্করা করছিলাম। চোখ দুটো কটমট করে তাকালো পরশ। কিছু বলতে গিয়ে চুপ করে গেল। পিয়াসা অভিমান জড়িত গলায় বলল, দেখো না, এই প্রথম আত্মীয় বাড়িতে এলো, অথচ দুপুর খাবারটা পর্যন্ত খাওয়াতে পারলাম না, এর আগেই চলে যাচ্ছে। স্পর্শী আলতো হেসে পিয়াসার হাত ধরল, মুঠোতে নিয়ে বলল, দেখুন আন্টি, আপনি অবশ্যই পরিস্থিতিটা বুঝবেন। আঙ্কেল বলুন বা আব্বুকে বলুন, এরা প্রত্যেকেই এখন সম্পর্কটা নিয়ে হিমশিম খাচ্ছে। সবটা ঠিক হোক, তারপর না হয় বেড়ানো যাবে। অতিথিদের এগিয়ে দিতেই একদম গেট পর্যন্ত গেল সবাই। পাভেল আরশির হাত দুটো ধরে আদুরে কণ্ঠে বলল, সাবধানে থাকবে, আস্তে আস্তে হাঁটবে, সময় মতো খাবে, বেশি খারাপ লাগলে আমাকে ফোন করবে, আমি গিয়ে নিয়ে আসবো। আর তোমার আপুর থেকে 100 দূরে থাকবে, ওর ছোঁয়া যেন আমার বাচ্চাকে না লাগে। আমি যে আমার বাচ্চা আমার মতোই শান্তশিষ্ট হোক। স্পষ্টই শুনল স্পর্শী। অবশ্য তাকে শোনানোর জন্যেই জোরে জোরে বলেছে। আরশিকে গাড়িতে উঠিয়ে বসাতে বসাতে বলল, আমিও চাই আপনার বাচ্চা যেন আপনার মতোই হয়, আর আপনার মতোই যেন বাপের নাক ডুবিয়ে অন্য আরেকজনের হাত ধরে পালিয়ে বিয়ে করে। গাড়ি স্টার্ট করলো ড্রাইভার। স্পর্শী বসতে বসতেই এক ঝলক পরশের দিকে তাকালো। মলিন দৃষ্টি ছুড়ে দিয়ে পুনরায় চোখ সরিয়ে নিল। পরশ চোখ বন্ধ করে নিল, মনে মনে আওড়ালো, আর দেরি নয়, এই তো আরেকটু সময় অতিবাহিত হলেই তোমায় তরল করে নেব। আরেকটু অপেক্ষা। কি রে, চল। এর কথা শ্রবণ হতেই থতমত খেয়ে গেল পরশ। আচমকাই আলতো করে কাঁধে মাথা রাখলো, এ নিয়ে বিনিয়ে বলল, মেয়েটাকে কেমন লাগে? কোন মেয়ে? ধুর, স্পোর্টসের কথা বলছিলাম। কেমন লাগে ওকে? থমকে গেল পিয়াসা, চিৎকার করে উঠে বলল, আল্লাহ, এই মেয়ে কেন? আর কোনো মেয়ে নেই দেশে? বিরক্ত হলো পরশ, বলল, হুম, কেমন লাগে সেটা বলো। কেন, মেয়েটা কি তোমার অপছন্দের? আমার সাথে মানাবে না? না, খারাপ নয়, চেহারাটা ভীষণ মিষ্টি, সব দিক দিয়ে ভালো। 2 ছেলের 2 বোন হলে সংসারে অশান্তি হবে না, কিন্তু ও তো ভীষণ ঝগড়ুটে রাগী। আমি কি ওর সাথে ঝগড়ায় পারবো? ওহো, তুমি এই চিন্তা কেন করছো? আমি আছি তো। নিজেকে কেন একা একা ভাবছো? ঝগড়া হলে আমি তোমার পক্ষে নেব। ও একা পারবে না, নো টেনশন। আমাদের দলে প্রেমা আছে, পাভেলও আছে, এমনকি আমি বললে আরশিও আমাদের দলেই থাকবে। স্পোর্টসের সর্দার একা কিছুতে জিতবে না। একটু থেমে, এটা আব্বুর কানে কথাটা তুলে দিও, আর এটা বলবে যে মেয়ে এটাই ফাইনাল। সিলেক্ট করলেই পরে বিয়ে করবে, নাহলে আজীবন বড় ছেলে বউ দেখা থেকে বঞ্চিতই থাকতে হবে। সকাল 11টার মতো বাজে। সময়টা খুব বেশিও নয়, কিন্তু রোদের তপ্ততা যেন দুপুরের কাঠখোট্টা পরিবেশের মতো। চারপাশের মানুষজন অস্থির হয়ে উঠছে ক্রমশ। সকালেই এই অবস্থা।
না জানি দুপুর গড়ালে কি হবে। বিলাসবহুল গাড়িটি সর্দার বাড়ির গেটের সামনে থামলো। গাড়ি দেখতেই বাহাদুর কাকা তড়িঘড়ি করে গেট খুলে দিল। ড্রাইভার এক টানে গ্যারেজের সামনে থামলো। দরজা খুলে ব্যাগ হাতে নেমে পড়ল স্পর্শী। মা বোনের জন্য অপেক্ষা না করেই হনহন করে ঢুকে পড়ল বাড়িতে। পিপাসা চিন্তিত হলো, স্পর্শীর হুট করে এই চেঞ্জ হয়ে যাওয়া হাবভাব ভালো ঠেকছে না। এই যেমন তিনি চেয়েছিলেন মেয়ের কাছে দুদিন থাকবেন, কেননা এখনো শামসুল সর্দার সম্পর্কটা মানতে পারেননি। এতে বরং অশান্তি হবে, কিন্তু এমনটা পরিকল্পনা করে গেলেও সেটা বাস্তবায়ন করতে পারেননি। স্পর্শী এতে মোটেও সায় জানায়নি। তার সোজা সাপটা কথা এ বাড়িতে 1 ঘন্টাও নয়, বরং আরশিকে নিয়ে যাবে। পরিকল্পনাহীন হুট করে হয়ে যাওয়া নামমাত্র সম্পর্ক, যেখানে 2 পরিবারই বিয়েটা মানেনি, সেখানে সেধে গিয়ে রাত যাপন করা খুবই লজ্জাজনক এবং অপমানের। পারতপক্ষে মেয়ের চুক্তিতে সায় দিলেও এখন তো ঘটনা উল্টো লাগছে। স্পর্শী তাদেরকে ছেড়েই একা একা চলে গেছে। হয়তো এখান থেকে সোজা রুমে গিয়ে বসে থাকবে। এমনটা হলে কিভাবে অন্যদের সামলাবে? অসুস্থ মেয়েটাকে সেধে নিয়ে এসে কি আবারও অপমানের সম্মুখীন করবে? ঠোঁট দুটো গোল করে লম্বা করে শ্বাস নিলেন পিপাসা। আরশির হাত ধরে ধীর পায়ে নিয়ে আসলেন দরজার দিকে। ড্রয়িং রুমে ঢুকতেই স্তব্ধ হয়ে গেলেন। শোভাম সোফায় বসা, আর পাশেই শামসুল সর্দার। আতঙ্কে মুখটুকু পাংশুটে হয়ে গেল আরশির। ভয়গুলো জেঁকে ধরল প্রবল ভাবে। আজ প্রায় 2 মাস পর এবাড়ির চৌকাট পার হচ্ছে। সকালে বের হওয়ার আগে শোভামকে দেখেননি পিপাসা। ভেবেছিলেন আস্তে আস্তে আরো কয়েকদিন লাগবে, ততদিনে বাড়ির সবাইকে মানিয়ে নিবেন। কিন্তু যত ঝামেলা সব একই দিনে, হয়তো সকালেই চলে এসেছে। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। আরশির লাগেজটা সোফার পেছনে পড়ে আছে, কিন্তু স্পর্শী নেই। ঢোক গিলে ছোট মেয়ের হাতটা শক্ত করে ধরলো। দরজার সামনে কারো অস্তিত্ব অনুভব করতেই তাকালো শামসুল। থমকে গেল দুজনেই, নিস্পৃহ হয়ে দাঁড়িয়ে পড়ল। বাক প্রতিবন্ধীর ন্যায় ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। সেই ছোট্ট চঞ্চল অভিমানী মেয়েটা আর মেয়েতে নেই। সে এখন একজন পরিপূর্ণ নারী, যার ভেতরে এখন নতুন আর এক প্রাণের অস্তিত্ব রয়েছে। পূর্ণতা তাকে ঘিরে রেখেছে চারিদিক থেকে। গায়ে চড়ানো বেগুনি বর্ণের শাড়িটা তার পরিবর্তনের সব থেকে বড় কারণ। মুখগুলো আগের তুলনায় সামান্য গোল হয়েছে, হয়তো ওজন বৃদ্ধির কারণে। শামসুল সর্দার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। কি বলবেন তিনি? এই মুহূর্তে কি বলা উচিত তার ভেবে পেলেন না। শোভাম নিজেও বাবার দিকে তাকিয়ে রইল। বাবার নিস্তব্ধতা দেখে নিজেই নিস্তেজ হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। রাগ অভিমান তারও কম নয়। এই বাড়িতে এতগুলো বাচ্চা, অথচ কোনো মেয়ে নেই। আজন্মকাল কুড়ে খাওয়া একটা বোনের অভাব পূর্ণ হয়েছে সৎ বোনদের দিয়ে। চাইলেও পারছে না খুব বেশি আদর দিতে, আর না তো শাসন করতে। এই যে মধ্যভাগে বিচরণ করছে এক দেওয়াল, শক্ত দেওয়াল, যেটা সৎ নামে পরিচিত। হুট করে বোন ভেবে শাসন করলে যদি বাবা কষ্ট পায়, যদি সবাই ভাবে সৎ বোন বলেই এমন শাসন, আপন হলে কখনোই করতো না। বুক চিরে লম্বা শ্বাস টেনে পুনরায় সোফায় বসলো। পিপাসা মেয়েকে নিয়ে এগিয়ে এলো আর একটু। কাপা কণ্ঠে আরশিকে উদ্দেশ্য করে বলল, ও অনেক অসুস্থ, আর এই সময়টা আমি মেয়েকে দূরে রাখবো না, তাই সাথে নিয়ে এসেছি। আপনার যদি খুব বেশি সমস্যা হয় তাহলে বলে দেবেন, আমি ওকে নিয়ে সদরে বাসা রাখবো। ক্রোধান্বিত দৃষ্টিতে তাকালেন শামসুল। ধমক মেরে বললেন, তোমার সাহস তো কম না? তুমি একে তো ওকে নিয়ে। শামসুল সর্দার পুরো বাক্য শেষ করতে পারলেন না। এর আগেই পিপাসা থামিয়ে দিলেন। তড়িঘড়ি করে বলেই আরশির হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। অবাক হয়ে তাকিয়ে রইল দুজন। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে রুমে ঢুকলো স্পর্শী। গরমে এতটাই অস্থির লাগছে যে এই মুহূর্তে গোসল না করলে সে অসুস্থ হয়ে পড়বে। রুমের ভেতর ঢুকতেই বাবাকে নজরে এলো। তিনি থমথমে মুখে বিছানার পাশে বসে আছেন। স্পর্শী তোয়ালে রেখে ত্রস্ত পায়ে বাবার পাশে গিয়ে বসলো। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি কি কিছু বলবে?
শামসুল সর্দার সাবধান হলেন। মেয়ের সামনে উল্টোপাল্টা কোনো কথা বলা যাবে না, তাহলে পূর্বের মতো ঘটনা পুনরায় ঘটতে একটুও সময় লাগবে না। চোখ বন্ধ করে নিজেকে সামলে নিলেন, কণ্ঠকে নিচুতে এনে শান্ত স্বরে বললেন, তুমি যে আজ আমার বোনকে আনতে যাবে সে ব্যাপারে আমাকে আগে জানাওনি কেন? নাকি আমাকে জানানোর প্রয়োজন বোধ করনি? চমকালো স্পর্শী। বলল, কেন মা তোমাকে জানায়নি? হ্যাঁ জানিয়েছে, কিন্তু সে বাড়িতে নিয়ে আসার ব্যাপারে কিছু বলেনি। বলেছিল সেখানে কিছুদিন থাকবে। আমি সেই ব্যাপারেও মত দেইনি। সেখানে বাড়ি আসার কথা তো ভাবনার বাইরে। স্পর্শী সজাগ দৃষ্টিতে বাবার দিকে তাকালো, সন্দেহ নিয়ে বলল, ওকে যে আমি নিয়ে আসতে গিয়েছি এ ব্যাপারে কে বলেছে তোমাকে? মা নিজেই তো গেল। রু কুচকে ফেললো শামসুল, তড়িঘড়ি করে বলল, কিন্তু তোমার মাই তো বলল যে তুমি নাকি নিয়ে এসেছো। সেই ব্যাপারে কিছুই জানে না। ধীরে ধীরে সংকুচিত ভ্রু স্বাভাবিক হলো স্পর্শীর, চোখে মুখে ফুটলো এক নীরব হাসি। মা তার দোহাই দিয়ে নিচে বেঁচে গেছে। বাবার প্রশ্নে পুনরায় সজাগ হলো স্পর্শী, শান্ত স্বরে বুঝিয়ে বলল, আমি যা বলছি চুপচাপ বোঝার চেষ্টা করো। আমি এমন কিছু করছি না যাতে তোমার অসম্মান হয়। একটু মন দিয়ে শোনো। আর সে তোমারই মেয়ে, সে বাড়ি থেকে পালিয়ে গেছে, তোমাকে কষ্ট দিয়েছে, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। সেটা তোমাদের দু বাপ মেয়ের মধ্যে থাকবে। তুমি কেন এই কথা অন্যদের জানিয়ে তাদেরকে লাই দেবে? ছেলে ওদেরও পালিয়েছে, সম্মান ওদেরও নষ্ট হয়েছে। কিন্তু একটা বিষয় দেখো, ওরা কিন্তু তোমার মতো এভাবে রাগ করে বসে নেই। ওরা ঠিকই ঘরের ছেলে বউ ঘরের মধ্যে রেখেছে, বাইরের মানুষকে আশকারা দেয়নি। তুমি হয়তো জানো না, আঙ্কেল মানে পরশ শিকদারের বাবা এখনো আরশি বা পাভেলের সম্পর্ক মানেনি, কিন্তু এই বিষয়টা কাউকে জানায়নি। অথচ তুমি কি করেছো? পুরো এলাকা জানে তুমি মেয়েকে পরিচয় দিচ্ছ না। এভাবে আশকারা দেওয়াটা কি উচিত হয়েছে? এতে অন্যরা কথা বলার সুযোগ পাচ্ছে। একটা দিক খেয়াল করো, ওদের দলের যে ছেলেবেলেরা, পাভেল তো দূর, আরশিকে নিয়েও কথা কখনো টু শব্দটা করার সাহস পাচ্ছে না। অথচ তোমার দলের ছেলেপেলে পাভেল তো সামান্য আরশিকে নিয়েও টিটকারি মেরে কথা বলছে, কিন্তু তুমি নীরব। এতে কি তোমার সম্মান নষ্ট হচ্ছে না? সেসব বাদ দাও। আরশি ছোট, তার উপর অসুস্থ। মা কিছুতেই ওকে একা ছাড়বে না। ও বাড়িতে যাওয়ার পর সবাই মাকে আরশির সাথে থেকে যাওয়ার জন্য জোর করছিল। তুমি ভেবে দেখো, ওখানে যদি একটাবার মা থেকে যেত তাহলে তার পরের দিনই পরশ শিকদার ঢোল পিটিয়ে জনগণকে জানাতো সে খুবই দয়ালু। ভাইয়ের বউ তো আছেই, সাথে ভাইয়ের শাশুড়িকেও আশ্রয় দিয়েছে। সেক্ষেত্রে তোমার সম্মান কি আদৌ থাকতো? সেজন্যই তো আমি ওদের পরিকল্পনা সফল হতে দেইনি, জোর করে আরশিকে নিয়ে এসেছি। এখন তুমি ভেবে দেখো, আমি কি সত্যিই কোনো ভুল করেছি আব্বু? মেয়ের কথার প্যাচে মাথার মধ্যে চক্কর কাটলো শামসুল সর্দারের। ফ্যালফ্যাল করে তাকিয়ে বিনবিনের স্বরে বললেন, তোমার যুক্তি ঠিক, কিন্তু কিন্তু কি? গুছিয়ে উঠতে পারলেন না নিজের কথা। ক্রমশ নিজ যুক্তি এলোমেলো করে ফেলছেন শামসুল। স্পর্শী আবারও সতর্ক হলো, সন্দেহী দৃষ্টিতে বলল, তুমি কি কিছু ভাবছো আব্বু? মাথা নাড়ালেন শামসুল, বললেন, হ্যাঁ। আচ্ছা, ওই দিন পরশ শিকদারের কথা তোমার মনে আছে? ও শেষ দিকে দুজন নাতনির কথা বলল, কিন্তু আমি বুঝতে পারলাম না। নাতি তো একজন হওয়ার কথা, কিন্তু দুজনের কথা উল্লেখ করলো কেন? কোন নাতির ইঙ্গিত দিল? খুক খুক করে কেশে উঠল স্পর্শী, আমতা আমতা করে বলল, আরে না, ও ঢপ মেরেছে, এমন কিছু না, তুমি বাদ দাও। না মামুনি, কথাটা ফেলে দেওয়ার মতো না। ও কিছু না জেনে বলবে না, নিশ্চয়ই কোনো ইঙ্গিত দিয়েছে। কিন্তু নাতি নাতনি বা কোত্থেকে আসবে? আরশি ছাড়া আর বিপাকে পড়ল স্পর্শী। তড়িঘড়ি করে বাবাকে থামিয়ে দিল, কথা পাল্টাতে বলল, আচ্ছা আব্বু, শুভম ভাইয়া কোথায় ছিল এতগুলো দিন? ও তো প্রায় বাড়িতে থাকে না, তুমি কি জানো কিছু? চমকে উঠল শামসুল, অবাকের ভঙ্গিতে বলল, তুমি কি সোহামকে সন্দেহ করছো? ও তো ব্যবসার কাজে প্রায়ই বাড়ির বাইরে থাকে। আচ্ছা,
তুমি কি বলতে চাইছো ও লুকিয়ে বিয়ে করেছে আর ব্যবসার অজুহাতে অন্য কোথাও সংসার পেতেছে? সেখানেই কি আমার নাতি হবে? হেমে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, হতেই পারে। ও ঘন ঘন বাড়ির বাইরে থাকে। ও নিশ্চয়ই লুকিয়ে বিয়ে করেছে। তোমার সন্দেহই ঠিক। আমি যাচ্ছি ওর কাছে। বোকার মতো তাকিয়ে রইল স্পর্শী। ইতিমধ্যেই বিছানা থেকে উঠে পড়েছেন শামসুল। স্পর্শী খপ করে হাত ধরল, বলল, প্লিজ আমার নাম বলো না, তুমি যেন সন্দেহ করেছো সেভাবেই বলবে। বজ্রপাত পড়লে যেমন সোজা হয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকে, এই মুহূর্তে ঠিক তেমনই অবস্থা শোভামের। চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসবে। বাবার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, তুমি খেপে গেলেন শামসুল। তেজ নিয়ে বললেন, আমি এটাই বলতে চাইছি যে আমার একটা সন্তানকেও আমি মানুষ করতে পারিনি। প্রত্যেককেই আমাকে ঠকাচ্ছে। ওরা না হয় দুবোন দূরে ছিল, কিন্তু তুমি তো আমার কাছেই ছিলে। কিভাবে পারলে এমনটা করতে? আমি কি তোমার পছন্দে বাধা দিতাম? ব্যবসার কথা বলে দিনের পর দিন বাইরে থেকেছ। চোখ বন্ধ করে বিশ্বাস করেছি আমি। আর তুমি কি না আমাকে লুকিয়ে অন্য কোথাও বিয়ে করে সংসার করছিলে? কে সেই মেয়ে? এইবারে সবটা ক্লিয়ার করো আমার কাছে। তুমি এই জন্যই রাজনীতিতে জড়াওনি, কারণ ওই মেয়ে তোমাকে বারণ করেছে, আর সেই জন্য তুমি দিনের পর দিন তার কথাই শুনেছ। আমি অবাক হয়ে যাচ্ছি। আজ এতগুলো দিন পেরিয়ে গেছে, এমনকি বাচ্চাও হবে, অথচ তুমি আমায় জানালে না। হতভম্ব হয়ে তাকিয়ে রইল শোভাম। কাতর কণ্ঠে বলল, আব্বু, এটা তুমি কি বলছো? এসব কে বলেছে? কার থেকে শুনেছো? আরে আজব! আমি কেন লুকিয়ে বিয়ে করতে যাব? তুমি জানো আমি রিসোর্টের জন্য বিভিন্ন জায়গায় জমি দেখতে যাই। সেখানে জমি দেখা কেনা থেকে শুরু করে রিসর্ট বানানো পর্যন্ত কত কাজ। লেবাররা কাজ করলেও সেগুলো আমাকে গিয়ে দেখতে হয়। এতে কি কম দিন যায়? এজন্যই তো দূরে থাকা লাগে। আর তুমি কি সব উদ্ভট কথা বলছো? হ্যাঁ, বুঝেছি। ওই রিসর্ট বানাতে গিয়েই ওখানকার কোনো স্থানীয় মেয়েকে বিয়ে করেছো। সেটা কোন জায়গা? কুয়াকাটা, পঞ্চগড়, সুন্দরবন নাকি রাঙামাটি? কোন জায়গার মেয়ে? ধুর, কি হয়েছে তোমার? এগুলো কি শুরু করছো? শামসুল সর্দার শান্ত হলেন। এরপর ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি বিয়ে করনি? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের বিয়ে দেব খুব শীঘ্রই। অবাক হয়ে তাকিয়ে রইল শোভাম। কপালে হাত দিয়ে বলল, আরে আজব! এগুলো কি শুরু করলা? হুট করে বিয়ে কেন? আব্বু, তুমি একটু ঘুমাও প্লিজ। আমার মনে হচ্ছে স্ট্রোক করার পর থেকে তুমি কেমন হয়ে গেছো। আমার কাজ আছে, আমি যাচ্ছি। চলে গেল শোভাম। শামসুল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মন পুরোপুরি ভেঙে গেছে। শোভাম বিয়ে করতে রাজি না, তার মানে পুরো ঘটনাটাই সত্যি। সে বিয়ে করেছে আর সেখানে ছেলে মেয়েও আছে। চমকে পেছনে তাকালো স্পর্শী। দরজার সম্মুখে আরশি দাঁড়িয়ে আছে। মুখ তার মলিন, গায়ের শাড়িটা চেঞ্জ করে নিয়েছে এসেই। এই মুহূর্তে সে গোল জামা পরে আছে। স্পর্শী কিঞ্চিত অবাক হলো। এরপর কোনরূপ রিয়্যাক্ট না করে ফোনের দিকে নজর দিল। শান্ত কণ্ঠে বলল, ভেতরে আসবো? আয়। মলিন হাসলো আরশি। ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। বোনের পাশে শান্ত হয়ে বসে রইল কিছুক্ষণ। স্পর্শী এখনো ফোনের দিকে তাকিয়ে। তার চোখ দুটো মোবাইলের স্ক্রিনে থাকলেও পুরো মনোযোগ আরশির দিকে। কান পেতে বসে রইল ওভাবেই। আরশি মলিন মুখে তাকিয়ে রইল বোনের দিকে। লজ্জা করছে ভীষণ। আসার সময় উৎফুল্ল হয়ে আসলেও ঠিক সেভাবে মুখ খুলে কথা বলেনি কেউ। পিপাসা নিজেও টেনশনে ছিল পুরোটা সময়। স্বামীকে নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই তার। তো কখন কি না কি বলে বসে। ফোন রাখলো স্পর্শী। আধশোয়া থেকে উঠে বসলো। পুরোপুরি দৃষ্টি ফেললো আরশির দিকে। সে এখনো নির্জীব, কেমন থমথমে মুখে নিচের দিকে তাকিয়ে আছে। কতক্ষণ পর পর আবার আর চোখে তাকাচ্ছে বোনের দিকে। কিছু বলবি? চমকে তাকালো আরশি। মাথা উপর নিচ নাড়িয়ে সাই দিল। কম্পনরত কণ্ঠে বলল,
স্পর্শী স্নিগ্ধ দৃষ্টিতে তাকালো। আরশির চোখ মুখ শুকনো, পুরো মুখশ্রী জুড়ে ভয়, লজ্জা আর অস্বস্তির ছড়াছড়ি। মেয়েটা অসুস্থ, তার উপর সবার এই অবজ্ঞা নিতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। সুস্থ সবল থাকার পরিবর্তে এতে আরো গম্ভীর হয়ে যাবে। গুমড়ে মরবে একা একা। ডান হাত বাড়িয়ে আলতো হেসে আরশির হাত ছুলো, বলল, কিছু বলবি সোনা? থমকে গেল মেয়েটা। এই এতক্ষণ যে কান্নাটাকে চাপিয়ে রেখে গম্ভীর হয়েছিল, সেটা ক্রমশই বরফ শীতল হওয়ার পরিবর্তে বনের আলতো উষ্ণতায় গলতে শুরু করলো। অশ্রুগুলো জমাট বাঁধার পরিবর্তে প্রবল গতিতে হাজির হলো চোখের কার্নিশে। হাউমাউ করে কেঁদে দিয়ে ঝাঁপিয়ে পড়লো বনের গায়ে। চাপটে ধরে কাঁদতে লাগলো অনবরত। নাক টেনে বলল, তোমরা কেউ আমার সাথে কথা বলো না। আমি কি এতটাই খারাপ? আব্বু তো আমার দিকে চেয়েও দেখে না। তুমি কথা বলো না, কেউ আমাকে দেখে একটু হাসে না, আগের মতো কথা বলে না। মেজো কাকির পাশে গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, কথা বললো না, চুপচাপ রুটি বানাচ্ছিল। আব্বু রুমের সামনে গেলাম, আমাকে দেখেই দরজা বন্ধ করে দিল। আমি কি খুব বেশিই খারাপ কাজ করে ফেলেছি? এতটাই খারাপ যে আমার দিকে তাকাতেও সবার এত সমস্যা? আমার খুব কষ্ট হয় আপু, আমার ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হতো তোমাদের কাছে চলে আসি, আবার ভয় লাগে তোমরা কেউ তো আমাকে মেনে নিবে না। তখন আমি কোথায় যাব? ও বাড়িতে যাওয়ার পর কতদিন একা একা কান্না করেছি। ইচ্ছে হতো এক্ষুনি চলে আসবো এ বাড়িতে, কিন্তু পারতাম না, সাহস হয়নি কখনো। মনের মধ্যে থাকা যাবতীয় কথাগুলোকে উগরে দিতে লাগলো বোনের কাছে। স্পর্শী শুনতে লাগলো। এক হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে ঘুম পাড়ানোর মতো পিঠে থাপড় দিতে লাগলো। এক পর্যায়ে আরশি থামলে স্পর্শী বোঝানোর স্বরে বলল, এবারের প্রত্যেকটা সদস্য তোকে খুব ভালোবাসে, কিন্তু হুট করে যে কাজটা করেছিস ওটা খুবই আঘাত করেছে সবাইকে। তার উপর ঘটনাগুলো শিকদার বাড়ির সাথে জড়িত, এই কারণেই অতটা রিয়্যাক্ট করেছে। আরশি মন দিয়ে শুনল। বোনের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল বিছানায়। উদাস হয়ে বলল, আমাদের পরিবারটা তো রাজনীতির বাইরেও হতে পারতো, তাই না আপু? এই দেখো, আর যদি আব্বু রাজনীতি না করতো তাহলে পাভেল ভাইদের সাথে এত বিরোধিতা থাকতো না। হয়তো এই কারণেই আব্বু আমার সম্পর্কটা মানতে এতটা পিছপা হচ্ছে। আর যদি দু পরিবারের মধ্যে ঝামেলা না হতো তাহলে আমরা দুজন কত শান্তিতে সংসার করতে পারতাম। কপাল কুঁচকে ফেলল স্পর্শী। কিছু না বোঝার ভান ধরে বলল, দুজন মানে? মুখ চেপে হাসলো আরশি। বিড়বিড় করে বলল, আমি জানি তুমি আর পরেশ ভাইয়ার রিলেশনে আছো। তোমরা তো কক্সবাজার ঘুরতেও গেছিলে, আমি ছবি দেখেছি তোমাদের। গাল টেনে ধরলো স্পর্শী। বলল, এত সুন্দর বুঝতে তোমাকে কে বলেছে? কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে। আর কক্সবাজার তোমাদেরকে খুঁজতেই আমরা গেছিলাম, বুঝেছিস? আমি কিছু বুঝি না ভেবেছো? আমাকে খুঁজতে যাওয়া তো অজুহাত ছিল। খুঁজতে গেলে কেউ একসাথে যায়? একই রিসোর্টে থাকি। কি সুন্দর সমুদ্রের পাড়ে হাঁটছিলে, ভাইয়া তোমার জুতো হাতে হাঁটছিল, আহা দারুণ সিন ছিল। শোনো আপু, একদম আমার থেকে কোনো কিছু লুকাতে চাইবে না। ভুলে যেও না তুমি যার সাথে প্রেম করছো সে আমার ভাসুর হয়। যাই হোক না কেন, সব কথা আগে আমার কানে আসে। বা খাড়া হয়ে গেল স্পর্শী। কান টেনে ধরলো মুহূর্তেই। বলল, ইস, নতুন নতুন বউ হয়েছেন উনি, কত বাহাদুরি! এই শর্ত এখান থেকে। তাও তো তোমার আগে বউ হয়েছি, বাহাদুরি তো থাকবেই। এই তোর লজ্জা করছে না এসব বলতে? নির্লজ্জ মেয়ে লাফিয়ে লাফিয়ে বিয়ে করছে, আবার গর্ব করে বলে। শোয়া থেকে উঠে বসলো আরশি। কৌতূহল নিয়ে বলল, তুমি একবার মাথা ঠান্ডা করে ভেবে দেখো, লাফিয়ে লাফিয়ে বিয়ে করে কি আমি আদৌ ভুল করেছি, নাকি তুমি শান্ত থেকে গুমড়ে গুমড়ে ক্রমশ জীবনটাকে যন্ত্রণা দিচ্ছ? চুপ হয়ে গেল স্পর্শী। কতক্ষণ থম মেরে নিচের দিকে তাকিয়ে রইল। চোখ দুটো বন্ধ করে ভাবতে লাগলো পরশের কথা। একটা রাগী পুরুষ কিভাবে দিনের পর দিন তার সামনে নিজেকে অসহায় করে দেখিয়েছে, কিভাবে একটা শক্ত খোলসের মধ্য থেকে বের হয়ে শুধুমাত্র তার সান্নিধ্যে আসার জন্য নিজেকে ভেঙে চুরে বারংবার রূপ নিয়েছে স্নিগ্ধতায়। সেও তো কম যন্ত্রণা ভোগ করেনি, নিজেকে অকপটে লুকিয়ে রেখেছে প্রেমিক পুরুষের থেকে।
অনুভূতিগুলোকে প্রতিনিয়ত চাতা কলে পিষেছে পাষাণ হয়ে, ফিরিয়ে দিয়েছে অপমানের সহিত। বুক ফুলিয়ে লম্বা শ্বাস নিল। ভালো লাগছে না। কথা এড়াতে শান্ত কণ্ঠে বলল, তখন যে বললি ও বাড়িতে বসে প্রায়ই কান্না করতিস, কেন? তোর শ্বশুর শাশুড়ি কেমন? আর ননদের সাথে কীরকম সম্পর্ক? তাছাড়া তোর ভাসুর কি মেনে নিয়েছে? তাদের আচার ব্যবহার তোর প্রতি কেমন? উৎফুল্ল হয়ে বসলো আরশি। বলল, সবাই অসম্ভব ভালো। আমার ননদ তো আমার বেস্ট ফ্রেন্ডের মতো। আর শাশুড়ি অনেক ভালোবাসে। সমস্যা হলো আমার শ্বশুর, উনি হ্যাঁও বলেন না, নাও বলেন না, কিন্তু তাতেও কোনো সমস্যা নেই। সবাই অসম্ভব ভালোবাসে। শুধুমাত্র মাঝে মাঝে যখন শোভম ভাই তুমি আব্বুকে নিয়ে ওরা বাজে কথা বলে, হাসাহাসি করে, ওটা খারাপ লাগে। সেদিনকে অনেক ঝগড়াও করছি এগুলো নিয়ে। চমকালো স্পর্শী। ব্রু কুচকে বলল, বাজে কথা বলে মানে? কি ধরনের কথা? আরে তেমন কিছু না, ওই মাঝে মধ্যে বলে আমার বাপ ডাকাত, আমার গোষ্ঠী ডাকাতের গোষ্ঠী। আবার বলে শোভাম সর্দার ভালো না, সে অযোগ্য। তোমাকে বলে তুমি ঝগড়ুটে, তোমার বিয়ে হবে না, এরকম কথা। আর তুমি জানো তোমার সম্পর্কে পরশ ভাইও অনেক মজা করে, হাসাহাসি করে, বলে তোমার বোন ডাকাতের সর্দারনি, ডাকাত ছাড়া ওর বিয়ে হওয়ার সম্ভাবনাই নেই। ও আচ্ছা, আর কি বলে তোর পরশ ভাই? বোনের হুট করে এমন সন্দেহজনক শান্ত প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল আরশি। এসব বলা কি তার উচিত হয়েছে? যদি এটা নিয়ে আপু আমার সমস্যা বাধায়? তখন মুখে বলল, না, আর তেমন কিছু বলে না। রাতের মধ্যভাগ, ঘড়ির কাঁটায় তখন মাত্র 12টা। দূর থেকে দূর দূরান্ত পর্যন্ত নিস্তব্ধতা। শুধুমাত্র নিশাচর প্রাণীগুলো নিজেদের আওয়াজ তুলছে কিছুক্ষণ পর পর। ফোনের রিংটোন বেজে উঠতেই চমকালো পরশ। এই মাঝরাতে কারো ফোন আসার কথা না। টেবিল থেকে উঠে বিছানার কাছে গেল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। স্পর্শীর ফোন। ভাবতেই এক অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। নিজে থেকে স্পর্শী যে ফোন দিবে এটা কল্পনাতীত ছিল তার। রিসিপ্ট করে কানে তুলতেই মিষ্টি এক কণ্ঠ ভেসে আসলো, স্পর্শিয়া সর্দার হচ্ছে ডাকাত সর্দারনি, আর বাপ চাচা সর্দার গোছের মানুষ, তাদের গোষ্ঠী হচ্ছে ডাকাতের। মেয়েটা খুবই ঝগড়টে। একে তো ডাকাত ছাড়া কেউ বিয়েই করবে না, আদৌ বিয়ে হবে কি না সেটাই তো সন্দেহের বিষয়, তাই না? চমকালো পরশ। মুহূর্তেই মনে হলো বাক্যগুলো তার খুবই পরিচিত। আর এই কথাগুলো সে বলেছিল কোনো এক সময়, আর সেটাও আরশি এবং পাভেলের উপস্থিতিতে। ঠোঁট এলিয়ে হাসলো পরশ। নিশ্চয়ই আরশি বলে দিয়েছে। বলল, ছি সোনা পাখি, এসব উদ্ভট অযৌক্তিক কথা বলতে কে বলেছে? আর এগুলো তুমি কানে নাওই বা কেন? ওহো হ্যাঁ, এই অযৌক্তিক কথাগুলোই পরশিকদের বলেছে। ভাবতে পারছেন একজন এমপি কতটা মাথা মোটা হলে এগুলো বলে? হ্যাঁ, সেটাই ভাবছে। মাথা মোটা না হলে কি আর তার পেট পাতলা বোনের সামনে কথাগুলো বলে? এই একদম চুপ। কি ভেবেছেন ও আমার বোন, ওর সামনেই আমার দুর্নাম করবেন আর আমাকে কিছু জানাবে না? তাই বলে ভালোই করেছেন। আমি খুব শীঘ্রই ডাকাত খুঁজে বের করব বিয়ে করার জন্য। হাসলো পরশ। ফোনটাকে এপাশ থেকে ঘুরিয়ে অন্য কানে নিল। বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ল। সিলিং এর দিকে তাকিয়ে বলল, এই অভাগা ডাকাত হতেও আছে, তারপরও আপনাকে চাই। হেংচি কাটল স্পর্শী। পরশের অগোচরে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেটা জীবনেও হবে না। না কখনো আপনি আমার ফ্যামিলিকে রাজি করাতে পারবেন, আর না তো বিয়ে। শুধু শুধু ফোনেই বড় বড় কথা। পরশ চুপ হয়ে শুনল। এরপর বলল, আগামীকাল আসছি, ধরে থাকো। বাখারা হয়ে গেল স্পর্শী। অবাকের সুরে বলল, কাল মানে? এই না না, মাত্র আসি বাড়িতে এলো, সপ্তাহখানেক এখানে থাকুক, পরিস্থিতি স্বাভাবিক হোক, এরপর আসেন। এখন আসলে আরও ঝামেলা বাঁধবে। মানল না পরশ। খামখেয়ালি করে বলল, আর এক মুহূর্তও নয়, অনেক অপেক্ষা করেছে, যাওয়ার হোক। কিন্তু আমি আর দেরি করছি না। আমি জানি তোমার বাবা রাজি হবে না, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। একটু থেমে, বাই দ্য ওয়ে, আমি যদি তোমায় তুলে নিয়ে যাই আর জোর করে বিয়ে করি, তাহলে কি তুমি খুব বেশি রাগ করবা?
কপাল কুঁচকে আশ্চর্যের ন্যায় কিছুক্ষণ থমকে গেল। প্রশ্ন ছুড়ে দিল পরশের উদ্দেশ্যে, বলল, আপনি আপনি আমায় তুলে নিয়ে যাবেন? আমাকে জোর করে ভয় দেখিয়ে বিয়ে করবেন? বাব্বা, আমি খুব বেশিই ভয় পেয়ে গেছি এমপি সাহেব। বিশ্বাস করুন, আমার হাত পা কাঁপছে। কথাগুলো শুনে শব্দ করে হাসলো পরশ, বলল, মেয়ে, তুমি নিজেকে খুব বেশি চালাক মনে করো? স্পর্শের সর্দার, তুমি পরের শিকদারকে চেনো না, জানো না। আমি মানুষটা ভীষণ স্বার্থপর। যে জিনিসটা আমার পছন্দের ওটা আমি নিজের করে নিতে জানি, যে কোনো মূল্যে। চুপ করে রইল স্পর্শী। হুট করে কেমন এক অদ্ভুত অনুভূতি গ্রাস করলো তাকে। মুখে বলল, আপনার কণ্ঠটা বলার ভঙ্গিটা হুট করেই ভীষণ অচেনা ঠেকলো আমার কাছে। এমনটা কেন হলো বলতে পারেন? রাত তখন 12:30। সময়টা কম নয়। শহর অঞ্চলে এই সময়টাকে পাত্তা না দিলেও গ্রাম্য এলাকায় এটা গভীর রাত। আশপাশ থাকে তখন নিস্তব্ধ, পরিবেশ থাকে থমথমে। দূর জঙ্গলের ওই নিশাচর পশু পাখির আওয়াজ ছাড়া আর কিছুই শ্রবণ হয় না। স্পর্শীর সাথে পুরো কথা শেষ করলো না পরশ। কেটে দিল ফোন, নিজ কক্ষের বাতি জ্বালিয়ে টি শার্টটা পরে নিল। এরপর ফোন বাবার ঘরের সামনে আসতেই থমকে দাঁড়ালো। রাত কম হয়নি, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। এই রাতে কি বিরক্ত করা উচিত হবে ভেবে পেল না। পায়ের কদম ঘুরিয়ে আবারও নিচের রুমের দিকে এলো, কিন্তু পৌঁছতে পারল না। এর মধ্যেই মনের মধ্যে অসম্পূর্ণতাগুলো নাড়া দিল। না, এভাবে আজ নয় কাল, কাল নয় আজ করতে করতে আজ কতগুলো দিন পেরিয়ে গেল। এমনভাবে আর সময় নষ্ট করা যাবে না। যা বলার আজই বলবে। বাবা যে মত দেবে না সে বিষয়ে শতভাগ নিশ্চিত পরশ, কিন্তু তাও জানানো উচিত। একবার তাকে জানালে বিষয়টা খুব একটা খারাপ হবে না, বরঞ্চ পরবর্তীতে আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। পুনরায় দিক পরিবর্তন করলো পরশ। এগিয়ে গেল বাবা মায়ের কক্ষের দিকে। বাইরের জানালাটা পুরোপুরি বন্ধ নয়, ভেতরে ড্রিম লাইট চলছে এবং সেটার আলো স্পষ্ট বোঝা যাচ্ছে। পরশ আলতো হাতে দুবার টোকা দিল দরজায়। দরজা ধাক্কানোর আওয়াজ শুনতেই তড়িঘড়ি করে উঠে বসলেন পিয়াসা। এত রাতে কে দরজা ধাক্কাচ্ছে? হুট করে এমন চমকপ্রদ ঘটনা ঘটাতে তিনি সাময়িকভাবে চমকে গেছেন। বাইরে কে আছে? কোনো চোর বা ছেচর নয় তো? আদেও কি দরজা খোলা উচিত হবে? কক্ষের ভেতর থেকে কোনো প্রকার আওয়াজ না পেয়ে পরশ আবারও টোকা মারল। কেঁপে উঠলেন পিয়াসা। স্ত্রীর নড়াচড়ার প্রভাবে জেগে গিয়েছেন আমজাদ শিকদার। বিরক্ত হয়ে বললেন, আরে দরজাটা তো খোলো। স্বামীর কথায় পাত্তা দিলেন না পিয়াসা, উল্টে ধমক মেরে চাপা স্বরে বললেন, সময়ের দিক খেয়াল আছে আপনার? মাঝরাত এখন, এত রাতে দরজার ওপাশে কে আসবে? যদি চোর ছেচর হয় তাহলে? আপনি গিয়ে খুলুন না, আমাকে বলছেন কেন? বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসলেন আমজাদ। পরনের লুঙ্গিটার গিট খুলে পুনরায় শক্ত করে কষে বাঁধলেন। ভেতর থেকে মা বাবার চাপা কণ্ঠের আওয়াজ পাওয়া যাচ্ছে। এর মানে তারা জেগে আছে। পরশ গলা খাকারি দিল, কণ্ঠকে খাদে নামিয়ে বলল, আম্মু, তোমরা কি জেগে আছো? দরজার সামনে এসেও দাঁড়িয়ে পড়লেন আমজাদ। পেছনে ফিরে স্ত্রীর উদ্দেশ্যে চোখ রাঙালেন, অর্থাৎ তার স্ত্রী যে ভুল ছিলেন সেটাই জানান দিলেন ইশারায়। ছিটকানি খুলে দিয়ে পুনরায় খাটের দিকে এগিয়ে গেলেন। আধশোয়া হয়ে শুতেই পরশ থমথমে গলায় বলল, তোমার সাথে কথা বলতে এসছে, ঘুমাবে না? ভ্রু কুচকে ফেললেন আমজাদ। কিছু না বুঝতে পারার মুখভঙ্গি নিয়ে বললেন, আমার সাথে আবার কি কথা তোমার? আর থাকলো এই মাঝরাতে কেন? সকাল কি হতো না? উত্তর দিল না পরশ। মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু বলেছিলে? দাঁত দিয়ে জিভ কাটলেন পিয়াসা। পরশ যা বোঝার বুঝে নিল। বাবার দিকে তাকাতেই দেখলো সে এখন স্ত্রী এবং ছেলের মুখপানে তাকিয়ে আছেন। পুনরায় প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, আমার কাছে কি বলবে তোমার মা? কিছু কি বলার ছিল? এ পর্যায়েও উত্তর দিল না পরশ। মাথা নিচু করে ভেবে নিল কিছুক্ষণ। এরপর মাথা তুলে সরাসরি দৃষ্টি দিল বাবার দিকে। গম্ভীর কণ্ঠে সাজিয়ে বলল, আমাকে বিয়ে দেওয়ার জন্য কম অপমানিত হওনি তুমি, আর এর সমস্ত দায়ভার আমারই। তবে এক্ষেত্রে তোমার ভাগ্য খুব বেশি ভালো ছিল তা না। ভাগ্য ভালো হলে
আরও বছর 5 আগে ছেলে বউ দেখার সৌভাগ্য হতো। কথা শেষ হবার আগেই ভ্রুকুচকে ফেললেন আমজাদ। ছেলেকে পিঞ্চ মেরে বললেন, ও বিয়ে করতে পারোনি তুমি, আর সেখানে ভাগ্য খারাপ আমার, ভালো সমীকরণ। এরপর বলো। হ্যাঁ, এখানে ভাগ্য খারাপ তো তোমারই। তোমার ভাগ্য ভালো হলে তো এতদিনে দাদা হয়ে যেতে। সেখানে বিয়ে এখনো দিতে পারোনি, তাহলে এটা কি তোমার দুর্ভাগ্য নয়? দাঁতে দাঁত চেপে ধরলেন আমজাদ। পিয়াসা মুখ টিপে হাসছে। ছেলের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বাপ, এটা আমারই দুর্ভাগ্য, না হলে তোর মতো ছেলে আমার কেন হলো? দেশে বাবার কি অভাব ছিল? একটু থেমে গদগদ করে বলল, কি বলতে এসেছিস দ্রুত বল। এই দ্রুত একটা সময় এসেছে গুরুত্বপূর্ণ কথা বলতে। পরশ ঠোঁট গোল করে শ্বাস নিল। বাবার দিকে পুনরায় তাকিয়ে বলল, দেখো আব্বু, তুমি ভেবো না এই মাঝরাতে আমি তোমার সাথে মজা করতে এসেছি। যা বলছি সব সিরিয়াস ভাবে নাও। আমি বিয়ে করবো খুব তাড়াতাড়ি। মেয়েটা দেখা সব শেষ। তোমার কোনো বাড়তি কাজ নেই, শুধুমাত্র কাল গিয়ে মেয়েকে আংটি পরিয়ে দিয়ে আসবে। এতে মেয়ের বাপ রাজি হলো কি না হলো আমার দেখার বিষয় নয়। মেয়ের বাবাকে তুমি সামলাতে পারলে পারবে, আর না হয় দরকার নেই। বাপ ছাড়াও বিয়ে হয়। সজাগ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন আমজাদ। ভ্রুকুচকে বললেন, মেয়েটাকে স্পর্শিয়া সর্দার, বাবা শামসুল সর্দার, আমার বিরোধী পার্টির নেতা। ভাই শোভম সর্দার, তোমার রিসোর্টের বিপরীতে ব্যবসা ধরা অভদ্র লোক। মা পিপাসা সর্দার, তোমার ছোট ছেলের শাশুড়ি, তোমার বেয়ান। খুব একটা অবাক হলেন না আমজাদ। সন্দেহ ঠিক, আরো আগেই এই মেয়েকে নিয়ে সন্দেহ করেছিলেন তিনি, আর ঘটেছেও ঠিক তাই। কিন্তু ছেলের সামনে এই উদাসীনতা ধরা দিলেন না, বরং রাগের ভান ধরে ধমক দিয়ে বললেন, ও ছোট ভাইয়ের পিছন পিছন ঘুরছো? দুই ভাই মিলে একই ঝামেলা জড়াচ্ছ, লজ্জা করে না এত কিছুর পরও? শেষ করতে দিল না পরশ। এর আগেই থমথমে কণ্ঠে বলল, ভুল বললে। তোমার ছোট ছেলে আমার পেছন পেছন ঝামেলা জড়িয়েছে, শুধুমাত্র লক্ষ্যে আমার আগেই পৌঁছে গেছে। আফসোস আমি পারিনি। আর এটা সত্যি আমার জন্য লজ্জার ব্যাপার। আর এই লজ্জাকে গর্ব হিসেবে রূপান্তর করার একমাত্র দায়িত্ব তোমার। ও বাড়ি কালকে যাও, আর বিয়ের অর্ধেক ঠিকঠাক করে আসো। বেশি দেরি করে উচিত হবে না। শেষে বাবলের বাচ্চার সাথে নিয়ে আমার বিয়ে করতে হবে। এটা ভীষণ লজ্জার। অবশ্যই অনুভূতি তোমার জানার কথা। ছোট চাচুও তো তোমার আগেই বিয়ে করেছিল, তাই না? কথাটা গায়ে লাগলো আমজাদ শিকদারের। হাঁসফাঁস করে বলে উঠল, আমি পারবো না, আমাকে এসব বিষয় জড়াবে না। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি কখনো সর্দার বাড়িতে পা রাখবো না। বসা থেকে দাঁড়িয়ে পড়ল পরশ। মুখভঙ্গি কঠিন থেকে কঠিনতর হচ্ছে না। এভাবে আর নয়। যতই সুন্দর করে বুঝিয়ে কথাগুলো বোঝানো হোক, সেটা বুঝবে না আমজাদ শিকদার। ছেলেকে দাঁড়িয়ে পড়তে দেখে চমকে গেল আমজাদ। ভ্রুকুচকে তাকাতেই পরশ পুনরায় কথা বলে উঠল। এবার আর শান্ত কণ্ঠে মজার কথা নয়, বরাবরের মতো থ্রেড দিয়ে বলল, নিজের ছেলেকে চেনার মতো যথেষ্ট জ্ঞান এবং বুদ্ধি তোমার আছে, এটা অবশ্যই বুঝতে পারছো। পাগলের মতো বোকামি আমি করবো না। পরশ শিকদার পালাবে না। নিজের জিনিস কিভাবে নিজের কাছে আনতে হয় সেটা খুব ভালো করেই জানে। প্রয়োজনে সামাজিকতার বদলে ভয়ঙ্কর ধাবা মেনে আমার পাখি আমি খাঁচায় ভরে নেব। কাউকে প্রয়োজন নেই। অবশ্যই এরপর আমার উপর অনেক চাপ আসবে, মামলা হবে, আদালতে যেতে হবে। একেবারেই লাস্ট অবধি না হয় সদস্যপদটাই বাতিল হয়ে যাবে। এর থেকে তো আর বেশি কিছু নয়। তো এতে আমার কিছু যায় আসে না। বিয়ে যদি করতে হয় আমি ওই সর্দারের বড় মেয়েকে করব। আগে ইলেকশন আসলে সর্দার শিকদারদের মধ্যে ঝামেলা হতো। এরপর থেকে না হয় প্রতিদিন ঝামেলা হবে, মারামারি খুনে হতে থাকবে। কিন্তু কোনো আফসোস নেই। অবশ্য তুমিও দোষ দিতে পারবে না। কিন্তু বিয়ে আমি ওই স্পর্শিয়াকেই করবো। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? হুম, তোমাকে থ্রেট দিতে যাবো কেন? এখানে যাই ঘটুক তোমার তার কোনো ক্ষতি হবে না। বড়জোর রাস্তায় নামলে লোকজন আগের মতো সম্মান দেবে না। সবাই দূরে বসে টিটকারি মারবে। আমজাদ শিকদারের ছেলে এমপি হয়েও 6 মাসও টিকতে পারল না। ব্যাস এটুকুই, এর থেকে বেশি কিছু না। একটু থেমে নিজেকে শান্ত করলো পরশ। শোনো আব্বু, আমি তোমাকে লাস্ট বারের মতো অনুরোধ করছি। তুমি যদি ভেবে থাকো এইভাবে নিশ্চুপ থাকবে, এতে আমি কদিন পর স্পর্শিয়াকে ভুলে যাব। অন্য কোনো মেয়েকে বিয়ে করলে ঠিক হয়ে যাব, তাহলে তুমি ভুল। আমার ওকে ভালো লাগে। যদি পুনরায় শেখদের বাড়ির সম্মান নষ্ট করতে না চাও, তাহলে কাল সকালে সর্দার বাড়িতে যাবে। চাচ্ছ অলরেডি যাওয়ার জন্য প্রস্তুত।
সে তোমার মতো অবুঝ না। সর্দার বাড়ি অলরেডি আমার ছোট ছেলে শ্বশুরবাড়ি, নাতি নাতনিও হচ্ছে। আজ হোক কাল হোক সম্পর্ক ঠিক হবে, কিন্তু জেদ ধরে যেটুকু বজায় আছে সেটুকু নষ্ট করো না। ওই বাড়ি যাও, শান্তভাবে বুঝিয়ে কথা বলো। মানলে তো মানবে, না মানলে নাই, কিন্তু অন্তত নিজেকে বোঝাতে তো পারবো আমার বাবা আমার সাথে ছিল, আমার শক্তি হয়ে। আর এক সেকেন্ডও দাঁড়ালো না পরশ, ত্যাগ করলো বাবা মায়ের কক্ষ, নিজের কক্ষে গিয়ে বন্ধ করে দিল দরজা, লাইট নিভিয়ে চুপ করে শুয়ে পড়ল। এতে কাজ হলে তো হবে, না হলে তার বিকল্প পরিকল্পনা অলরেডি ভাবা আছে, প্রয়োগ করতে বেশিক্ষণ লাগবে না। গাড়ি চলছে তার আপন গতিতে, রাস্তার ধুলো দুপাশে উড়িয়ে সদরের কাছাকাছি এসে পড়েছে। এরপর দিক পরিবর্তন করে সোজা সর্দার মঞ্জিলের দিকে ছুটল। পরশ বাবার গম্ভীর মুখশ্রীর দিকে তাকিয়ে নীরবে হাসল, কটাক্ষ করে বলল, বাহ, আমার এক কথাতে রাজি হয়ে গেলে? শুধু শুধু রাতে এমন তারামি করলে? ফুঁসে ছেলের দিকে তাকালেন, এরপর স্ত্রীর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বললেন, রাজি না হয়ে আর কোনো উপায় আছে? সেই মাঝরাতে রেডিও ছেড়ে চলে গেছো তুমি, গিয়ে শান্তিতে ঘুমিয়েছো, আর আমি মাঝরাতে কানের কাছে ভ্যানর ভ্যানর শব্দ শুনেছি। তার এই মেয়েই লাগবে, সেও পছন্দ করে, এই মেয়ে ছাড়া আর কাউকে পুত্রবধূ করবে না। পরশ চমকে মায়ের দিকে তাকালো। তিনি মুচকি হাসলেন। এই মুহূর্তে গাড়িতে তারা 6 জন উপস্থিত। একদম পেছনের সিটে পরশ ও তার চাচা বসে আছেন, মাঝখানে বাবা মা এবং সামনে ড্রাইভারের পাশে পাভেল। শিকদার বাড়িতে আসবে শুনতেই গেড়ে বসেছে। স্ত্রীর জন্য বেশ কিছু বাচ্চাদের খাবার কিনেছে, যেগুলো বরাবরই আরশির পছন্দ, বিশেষ করে কয়েক স্বাদের বয়াম ভর্তি আচার, চানাচুর, চিপস, ললিপপ ইত্যাদি। পিয়াসা নিজেও মনে করে ছেলের বউয়ের জন্য ফল মিষ্টি কিনেছেন। সর্দার বাড়ির গেটের সামনে গাড়ি থামতেই চমকে গেল দারোয়ান বাহাদুর। গেট না খুলেই ছুটল সদর দরজার দিকে। গতবারই শোভাম সর্দার তাকে ছেড়েছে, যাকে তাকে ভেতরে ঢুকতে দেওয়ার পারমিশন নেই, বিশেষ করে শিকদারদের মধ্যে কারো। স্পর্শী বাড়ির সামনে পায়ে ভাতে দাঁড়িয়ে আছে, বেশ কিছু ফুল গাছ লাগিয়েছে গত পরশু, সেগুলোতেই পানি দিয়েছে। দারোয়ানকে আসতে দেখেই ভ্রু কুচকালো, বাধা দিয়ে দাঁড়ালো সামনে, বলল, কাকা কি হয়েছে? গেট ছেড়ে ভেতরে যাচ্ছেন কেন? শিকদার বাড়ি গাড়ি আইছে বড় আপা, ছোট ভাইজান কইছে ওই বাড়ি কাউরে ঢুকতে যেন না দেয়। ধমকে উঠল স্পর্শী, রাগ মিশ্রিত গলায় বলল, আরে আজব, আপনার ভাইজান বললেই হবে মেহমান গেটের বাইরে দাঁড় করিয়ে ভেতরে এসেছেন জানাতে? আপনি জানেন না ওরা আরশি শ্বশুরবাড়ির মানুষ, আমাদের আত্মীয়, দ্রুত গেট খুলে দিন। বাহাদুর পিছু হটতে গিয়েও হাঁটল না, বরং নিজের সিদ্ধান্তে অটল থেকে বলল, কিন্তু ভাইজান যে কইল ওনার পারমিশন ছাড়া যেন ঢুকতে না দেই, যদি ঢুকতে দিই তাহলে আমার চাকরি নিয়া। কথা শেষ করতে দিল না স্পর্শী, বলল, আপনাকে আমি বললাম না গেট খুলে দিন। দেখুন কাকা, কিচ্ছু হবে না, আমি কথা বলে নিব ভাইয়ার সাথে। আপনাকে জিজ্ঞেস করলে বলবেন বড় আপা খুলে দিয়েছে। মাথা নাড়িয়ে চলে গেল দারোয়ান, তাও খুঁতখুঁতানির স্বভাব গেল না। বার কয়েক পিছু ফিরে যখন দেখলো স্পর্শী এখনো তাকিয়ে আছে, তখন আর থামলো না। গাড়ি থেকে ইতিমধ্যেই সবাই বের হয়ে গেছে। ড্রাইভার রাস্তার এক কোণে গাড়িটা পার্ক করে যাবতীয় ফল মিষ্টি পাভেলের সাথে ভাগ করে নিল, কিন্তু পরশ এলো না। সে গাড়ির মধ্যে বসেই অপেক্ষা করছে। এই মুহূর্তে ভেতরে যাওয়াটা মোটেও যুক্তিসঙ্গত লাগছে না তার কাছে। গেট খুলতেই একে একে ভেতরে ঢুকে গেল সবাই। আমজাদ শিকদার অপবাদে থমথমে হয়ে ভেতরে ঢুকছেন। কমপক্ষে 5 মিনিট গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এটা কি কম অপমান? ইচ্ছে করছে সবকিছু ছেড়ে এক্ষুনি এই সীমানা থেকে বের হতে, কিন্তু পারলেন না। ছেলের আবদার, স্ত্রীর অনুরোধ মনে পড়তেই নিজেকে সামলে নিল। সদর দরজা খোলা, হয়তো পরশটা আসবে দেখে স্পর্শী নিজেই সেটাকে খুলে রেখেছে। সকাল তখন 9টা। এবারে নাস্তা করা শেষ হয়েছে আরও মিনিট 15 আগে। দুপুরের জন্য রান্নার তরি তরকারি কাটছেন পিপাসা এবং সোনালি। ছোট যা বাপের বাড়িতে গেছে আজ 3 দিন হলো। রান্নার মহিলাও অসুস্থ বলে আসেনি। আরশি সোফায় বসে এক মনে টিভি দেখছে। স্পর্শী পাশেই দাঁড়িয়ে আছে পরশদের অপেক্ষায়। ও বাড়ি থেকে যে লোক এসেছে সেটা এখনো কাউকে জানায়নি সে। কি দরকার আগে ভাগে জানানোর? আসলে তো দেখতেই পাবে।
তাছাড়া বাবা ভাই আজ বাড়িতেই উপস্থিত। যদি কোনোভাবে ঝামেলা বেঁধেই যায় তখন সবাই ভাববে স্পর্শী নিজে ওদেরকে ডেকেছে এবং ওরা যে আসছে সেটাও সে জানে। টিভির দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকাতেই থমকে গেল আরশি। চমকাই উৎফুল্ল হয়ে দাঁড়ালো। সদর দরজার সামনে পাভেল সহ বাকিরা দাঁড়ালো। ইচ্ছে করলো ছুটে গিয়ে হাতটা ধরতে, কিন্তু পারলো না। হুট করে বুকটা কেমন ধুক করে উঠল। বাবা ভাই দুজনেই বাড়িতে। না জানি কি অঘটন ঘটে। স্পর্শী যে তাদের দেখেছে সেটা ধরা দিল না, বরং অবাক হওয়ার ভান ধরে বলল, আরে আপনারা আসুন আসুন। ও মা, মেজো কাকি এদিকে এসো তো। স্পর্শের হাত ছেড়ে ডাক দেওয়াতে বের হয়ে এলো সোনালি। পিছু পিছু পিপাসাও এলো। শিকদার বাড়ির লোকদের দেখতেই পিলে চমকে গেল। পিপাসা এগিয়ে এলেন, পিয়াসাকে ধরে ভেতরে নিয়ে গেলেন। বাকিদের কেউ আতিথেয়তার সাথে গ্রহণ করে সোফায় বসালেন। কেমন আছেন আপনারা? বেআইও আসছেন, আমি খুব খুশি হয়েছি। সোনালি রান্নাঘরে ছুটল নাস্তার জোগাড় করতে। তাকে সাহায্য করার উদ্দেশ্যে স্পর্শীও পা বাড়ালো, কিন্তু যেতে পারল না। এর মধ্যেই হাত ধরল পিয়াসা, কাছে টেনে নিয়ে সোফায় বসলো। তার এক পাশে আরশি এবং অন্য পাশে স্পর্শী। ইনিয়ে বিনিয়ে বলল,